হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুব ভালো মতো পড়াশোনা করছো। আজকে আমরা WBBSC মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ম্যাথমেটিক্স প্র্যাকটিসের 3 করব। তো যারা যারা আগের দুটো ভিডিও দেখোনি, আগের দুটো প্র্যাকটিস সেট আছে, সেই দুটো প্র্যাকটিস সেট যারা যারা করোনি তারা তারা সেই প্র্যাকটিস সেট দুটো করে তারপরে প্র্যাকটিসের 3-তে আসবে। ঠিক আছে? কারণ কি, তাহলে তোমাদের কনসিস্টেন্সিটা থাকবে, সেই কনসিস্টেন্সিটা সবসময় বজায় রাখার চেষ্টা করবে। চলো আজকে প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি। আর যাদের যাদের সময় নেই তারা তারা ভিডিওটি এখন সেভ করে রাখো, পরবর্তীকালে যখন সময় হবে তখন তোমরা ভিডিওটি দেখবে। ঠিক আছে? চলো আজকে প্রথম প্রশ্নের দিকে যাচ্ছি ডাইরেক্ট। কি বলছে, যদি 7 অঙ্কের 7x5345y সংখ্যাটি 110 দ্বারা বিভাজ্য হয় তাহলে x + 5y এর মান কত? খুব ইজি অঙ্ক এবং এইসব প্রশ্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 110 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে 110কে আমরা কীভাবে ভাঙতে পারি? 11 × 10 এইভাবে আমরা ডিভাইডেড করতে পারি, তাই তো? এবার এখানে কি বলেছে দেখো, 11 × 10, তাহলে তুমি জানো এই যেখানে এক্স আর ওয়াই মিসিং আছে, দেখো এই যে এখানে এককের ঘরে বা ইউনিট ডিজিটে ওয়াই আছে, তাহলে এই যখন কোনো সংখ্যা তাহলে এইখানে তোমাকে 10 দ্বারা বিভাজ্য হবে, তখন কি এই এককের ঘরের সংখ্যা সবসময় কি একটা 0 হবে। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওয়াইয়ের মানটা সবসময় কিন্তু এখানে 0 হবে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে দেখো এবার 7x5345 ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাবো? 0 বসাবো। এইবার এটা কি করব, এক্সের মানটা বের করব। এক্সের মানটা কীভাবে বের করবো? আমরা জানি কি 11 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা জানি। এবার এটা কী করবো? যোগ করব। 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর প্লাস 16 + 0 কী হবে? 16। তাহলে 16 হচ্ছে মাইনাস এর কী হবে? এক্স + 3 + 5, তাহলে কত হচ্ছে? 8 + x। তাহলে এবার মাইনাস গেলে কী হবে? 8 + এক্সটা মাইনাসের জন্য কি -x হয়ে যাবে। তাহলে এখান থেকে কী হবে? 8 - x। এবার আমরা 11 দ্বারা নিয়ম কি জানি? হয় এটাকে 11 দ্বারা বিভাজ্য করে হতে হবে, না হলে এটা 0 হতে হবে। তাহলে 0 আনতে গেলে এখানে এটা কী করতে হবে? 0 আনতে গেলে এখানে একটা 8 বসাতে হবে। তাহলে 8 কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মান কত হলো? x এর মান 8 আর y এর মান 0। তাহলে তোমাকে কী বলছে? তাহলে x + 5y। তাহলে এখান থেকে কী বের করতে হবে আমাকে? তাহলে x + 5y আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি কী বের করব? তাহলে এখান থেকে আমি x + 5yটা আমি বের করে নেব। তাহলে সরি, x + 5y আমি বের করে নেব। তাহলে x এর মান কত হচ্ছে? x এর মান 8 হচ্ছে, আর y এর মান কত ছিল? 0 ছিল। তাহলে 0 ছিল, 5 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 8। তাহলে রাইট অ্যান্সার কত হবে? অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 8। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে, যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2464 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে এর আয়তন কত? সবাই এটা বের করো, বের করে তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সার জানো। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2464, তাহলে গোলকের পৃষ্ঠতলের আমরা সূত্র কি জানি? 4πr²। এর মান কত? এর মান হচ্ছে 2464। এখান থেকে কী বের করবো? 4 × 22/7 × r² = 2464। 22 দিয়ে যদি এখানে ডাইরেক্ট কাটো, একবার যাবে 22, আরেকবার যাবে 22, 26 দেবে 4, 22 দুগুণে 44। 4 দিয়ে যদি আবার কাটো, 4 দুগুণে 8, 3 32, 4 8 32। r² যদি হয় 7, যদি 28 সাথে গুণ করো তাহলে কী হবে? 7 8 56, 6, 7 14 19, 196। তাহলে আর কী হবে? আর এর মান হবে 14। এবার তোমার কী বলেছে? তাহলে এর আয়তন কত? আয়তন আমরা কি জানি? গোলকের আয়তন 4/3πr³। তাহলে এখান থেকে 4/3 পাই থাকবে ইন্টু r³ মান কত? 14। তাহলে 14 কিউব, 14 কিউব করলে কত হয়? 2744। তাহলে এখান থেকে মান কত হচ্ছে? 4 × 2744 ইন্টু কত হচ্ছে? পাইটা উপরেই থাকবে, /3। এবার 4 4 16 6 হাতে 1, 4 4 16 17 7 হাতে 1, 4 7 28 29 9 হাতে 2, 4 2 8 2 10। তাহলে 10,976 পাই। ঠিক আছে, এটা কত হচ্ছে? 10,976 পাই /3। তাহলে এটা তোমার কী হবে? এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমার কী হয়ে যাবে? এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, পরবর্তীকাল টাইম এন্ড ওয়ার্কের অঙ্কটা করো। পরীক্ষা অবশ্যই তোমাদের অপশন দেওয়া থাকবে, সেই অপশন দিয়ে টিক করবে। সাধারণত এইসব বড় তোমার যেগুলো ক্যালকুলেশন থাকে সেই সব ক্ষেত্রে পাইয়ের মানটা বের করতে বলে না, পাইটা সম্ভবত ওরকমই থাকে। আর যদি পাই তোমাকে দেখো যে বের করে বলছে, পাই তোমাকে দেখাচ্ছে না, তখন তুমি সেখানে পাইয়ের মানটা বসিয়ে দেবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এই অঙ্কটা করো সবাই। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসে।
কি বলছে 8 জন পুরুষ বা 10 জন ছেলে একটি কাজ যথাক্রমে 174 দিনে সম্পন্ন করতে পারে। 12 জন পুরুষ এবং 14 জন ছেলে এই একই কাজ কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে দেখো 8 জন পুরুষ এবং বা 10 জন ছেলে, তার মানে কি এদের এফিসিয়েন্সি সমান, তাহলে 8 জন পুরুষ মেল আর 10 জন কি ছেলে, তার মানে 10 জন বয়। তাহলে এখান থেকে মেল বাই বয় যদি করতে যাও তাহলে কি করতে হবে, এফিসিয়েন্সি 10/8, তাহলে কত হবে 5/4। তার মানে কি ম্যানের এফিসিয়েন্সি কত, ম্যানের এফিসিয়েন্সি 8, আর বিয়ের এফিসিয়েন্সি কত, বিয়ের এফিসিয়েন্সি হচ্ছে বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এবারে এখানে বসিয়ে দেবো কি বলছে 12 জন পুরুষ, তাহলে এখানে কি বলছে দেখো 12 জন পুরুষ, তাহলে 12 জন পুরুষ, তাহলে এখানে 12 জন পুরুষের এখানে এফিসিয়েন্সি কত 12 ম্যান, তাহলে 12 ম্যান কত হবে 5/12, এই যে 12 ম্যান প্লাস কি আছে 10 জন 14 জন বি। এবারে এটা কি, এদের আমাকে দিন সংখ্যা বের করতে হবে, তাই তো, এদের আমাকে দিন সংখ্যা বের করতে হবে। এবার এই পাশে কি 8 জন ম্যান ইকুয়ালস টু 170 ইন্টু 174, তাই তো, কারণ যেহেতু বলছে কি 8 জন লোকের 174 দিন লেগেছে। এবার অনেকে যদি বলো যেখানে 10 জন কেন বসালাম না, তোমরা যদি চাও সেখানে 10 জনও বসাতে পারো। ঠিক আছে, তাহলে 12 জন ম্যান, তাহলে ম্যানের এখানে এফিসিয়েন্সি কত ছিল 5 ছিল, তাহলে 5/12 কত হবে 60, আর এখানে কত ছিল 4 ছিল, 4/14 কত হবে 4/14 হচ্ছে 56 গুণন দিন সমান সমান কত হবে, এখানে ম্যানের ছিল 5, 5/8 40, তাহলে 174 গুণন 40। এবার এখানে কত হবে দেখো 116, তাহলে দিন সমান সমান কত হবে 174 গুণন 40 ডিভাইডেড বাই 116। 4 × 10 = 40, 4 × 2 = 8, 3 × 36, 4 × 9 = 36, 29 দিয়ে যদি এখানে কাটো তাহলে কত হবে 6 বার, তাহলে 6 × 10 কত হবে 60, তাহলে দিন সংখ্যা কত হচ্ছে এখানে 60। তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার, 60 দিন, 60 দিন সময় লাগবে শেষ করতে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভোটের অঙ্ক করো। দেখো যারা নতুন স্টুডেন্টস আছো তারা প্রথমে দেখো যে আমি কোন প্রসিডিওরে করছি, সেই প্রসিডিওরটা তুমি কি করবে, তুমি তোমার বাড়িতে যখন করবে, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, যারা পুরনো তারা তো পারবে, যারা নতুন দেখছো তার প্রথমে প্রসিডিওরটা দেখো, দেখে তোমার কাছে যদি কোনো ম্যাথসের বই থাকে সেই ম্যাথসের বইটা অবশ্যই তুমি সেই প্রশ্নগুলো করার চেষ্টা করো, তাহলে তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে। ম্যাথের নিয়মটা হচ্ছে তুমি যত প্রশ্ন করবে তত তোমার সেটা ক্লিয়ার হবে। তুমি যদি বসে থাকো সেটা নিয়ে তাহলে কোনোটা ক্লিয়ার হবে না। তোমার যত কোশ্চেন মোর অ্যান্ড মোর প্র্যাকটিস কোশ্চেন যত করবে তত তোমার ম্যাথ ক্লিয়ার হবে, তত তুমি কী হবে ফ্যামিলিয়ার হবে, আর তত তোমার পরীক্ষায় টাইম কম লাগবে। এবার যেটা তুমি জানোই না সেটা করতে কি অনেকক্ষণ টাইম লেগে যাবে, তাই তোমাকে বাড়িতে নাম্বার অফ প্র্যাকটিস বেশি কোশ্চেন করতে হবে। ঠিক আছে, বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। একটি নির্বাচনে প্রার্থী এ মোট বৈধ ভোটের 65% পেয়েছেন, মোট ভোটের 25% অবৈধ ভোট ঘোষণা করা হয়েছে। তাহলে যদি মোট ভোটের সংখ্যা 46,000 হয় তাহলে প্রার্থী এর পক্ষে আসা মোট বৈধ ভোটের সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো কি বলেছে, যে বৈধ ভোটের 65% পেয়েছেন এবং মোট ভোটের 25% অবৈধ, তাহলে যদি 100% ভোট হয় তার মধ্যে যদি 25% অবৈধ হয়, তার মানে কি 75% কি 75% আসল ভোট হয়েছে। এবার 75%-এর মধ্যে যে বৈধ ভোটের কত পেয়েছেন 65%, তাহলে 75%-এর আবার 65% পেয়েছেন। এবার কি বলছে, তাহলে 75% 65%-এর বলছে প্রার্থী এর পক্ষে আসা মোট বৈধ ভোট, তাহলে মোট বৈধ ভোট কত, বৈধ ভোট হচ্ছে 65%, তাহলে 75%-এর 65%-এর কী বের করবো 46,000-এ বের করবো যে কত হয়েছে। এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার সমীকরণ, এখান থেকে তোমাকে বের করতে হবে। তাহলে এটাই বের করো, 75% মানে কি 75/100, 65% মানে কি 65/100। এবার এটা কি করব, এবার এটাই করব হচ্ছে তোমার 46,000। একদম বেসিক থেকে করছি, 0 0 কাটো, 5 দিয়ে যদি কাটো 15 বার, 5 দিয়ে যদি কাটো 2 বার, 2 দিয়ে যদি কাটো 23 বার, তাই তো। তাহলে এবার কত হচ্ছে 23-এর সাথে 65 গুণ করব, তাই তো, 23-এর সাথে 65 গুণ করব, 65-এর সাথে আবার কী গুণ করব, 65-এর সাথে এখানে 15 গুণ করব। তাই তো হচ্ছে, তাই না। এখানে 0 0, এখানে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 কাটলাম, 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 75, 2 দিয়ে কাটলাম 23 বার, হ্যাঁ তাই হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 65-এর সাথে কত হবে, প্রথমে 650, তারপর 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32, তাহলে 5 5 2 7 6 3 9, এর সাথে আবার কত গুণ করবো, এটার সাথে 23 গুণ করবো, 2 দিয়ে করো 5 2 10 0, 7 2 14 15 5, 9 2 18 রেখে 19 0, 3 দিয়ে 3 5 15 5 হাতে 1, 3 4 21, 22-এর 2 হাতে 2, 3 9 27 আর 2
29, তাহলে 5 2 5 9 14 4 9 2 11 12 2 হাতে 1 1 2, কত হচ্ছে 22,425। তাহলে 22,425 অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার 22,425। ঠিক আছে, 22,425, তাহলে এটা তোমার রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হবে 22,425। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। পরেরটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করো। এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসতে পারে। যারা আমাদের কন্টিনিউ ফলো করো আশা করি তাদের ম্যাথসে কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ যেসব অনেক অঙ্ক থাকে যেসব অঙ্ক আমরা রিপিটও করি, যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমরা রিপিটও করি। কাজে একবার যদি না বোঝো বারবার সেটা দেখার পরে তোমার অটোমেটিক সেই অঙ্কটাও তুমি পেয়ে যাবে। কাজেই এর জন্য বলি কনসিস্টেন্সিটা তোমরা সবসময় ফলো করবে, যে কোনো ক্লাসেই হোক, সেটা ম্যাথসের ক্লাস হোক, জিকের ক্লাস হোক, এবং বাড়িতেও পড়াশোনাটাকে বাড়ির পড়াশোনার যে কনসিস্টেন্সিটা সেটাকে মেনটেন করবে, তাহলেই গিয়ে কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবে। চলো কি বলছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 40 60 এবং 80 দিনে সম্পন্ন করতে পারেন। তারা একসঙ্গে কাজটি শুরু করেন। যদি এ এবং বি কাজ শেষ হওয়ার যথাক্রমে 11 দিন এবং 8 দিন আগে চলে যায়, তাহলে কত দিনে তারা কাজটি সম্পন্ন করবে? তাহলে এ কি বলছে, এ করে 40 দিনে, বি কত করে, বি করে 60 দিনে, সি কত করে, সি করে 80 দিনে। এবার এদের লসাগু নিয়ে নিব। লসাগু কত হবে? এখানে লসাগু হবে 240, 40 দিয়ে করলে লসাগু কত যাবে? লসাগু 240, 40 দিয়ে করলে 6 বার, 60 দিয়ে 4 বার, 80 দিয়ে 3 বার। তাহলে এ করে 6 ইউনিট, বি করে 4 ইউনিট, সি করে 3 ইউনিট। তোমাকে বলছে যদি এ এবং বি কাজ শেষ হওয়ার 11 দিন আগে এবং 8 দিন আগে চলে যায়, তাহলে কত দিনে কাজ শেষ হয় সেটা তো আমি জানি না। আমরা ধরে নেই টি, মানে টি দিনে কাজটি শেষ হয়েছে। তাহলে কি এ কি হবে? এ বলছে 11 দিন আগে, কাজটি শেষ হওয়ার 11 দিন আগে। তাহলে টি দিনে যদি কাজ শেষ হয়, তাহলে 11 দিন আগে কে চলে যাবে? 11 দিন আগে এ চলে যাবে। তাহলে এর আবার এফিসিয়েন্সি কত? 6। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 6, 6 দিয়ে গুণ করে দেবো। প্লাস বি কি বলেছে? বি বলেছে 8 দিন আগে চলে যায়। তাহলে কাজটি হিসেবে টি দিনে, তাহলে টি মাইনাস 8 দিন আগে বি চলে যায়। এর আবার এফিসিয়েন্সি কত? 4। তাহলে এর এফিসিয়েন্সি 4 দিয়ে গুণ করে দেবো। প্লাস এখানে সি কি করেছে? তার মানে সি পুরো কাজটা করেছে। তাহলে সি 3টি সময় কাজ করবে, সি 3টি সময় কাজ করবে। তাহলে এটার মানই হবে কত? 240। তাহলে এখান থেকে কত হবে? 60 মাইনাস কত? 66 প্লাস কত হবে? 40 মাইনাস কত হবে? 32 প্লাস কত হবে? 3t সমান সমান 240। এখান থেকে কত হবে? 60 আর 40, 10t প্লাস 3t 13t। এখান থেকে কত হবে? মাইনাস 66 মাইনাস 32 মাইনাস 98। 240 সাথে 98 গুণ 98 যোগ করলে কত হবে? 338। তাহলে টি এখান থেকে কত হবে? 13 দুগুণে 26, 7 78, 6 13 78। তাহলে টি হচ্ছে কত? টি হচ্ছে 26। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার কী বলছে? তাহলে তার কত দিনে তারা কাজটি সম্পন্ন করবেন? তারা 26 দিনে কাজটি সম্পন্ন করবেন। অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। রম্বসের অঙ্ক করো। একটি রম্বসের পরিসীমা 148 সেমি এবং এর একটি কর্ণ 24 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা কি বলছে? পরিসীমা বলছে যে 148। যদি এটা একটা রম্বস হয়, পরিসীমা আমি কি বলেছিলাম? যে এই যে বাউন্ডারি, সেই বাউন্ডারিগুলো কি করব? সেই বাউন্ডারিগুলো আমরা দেখব। তাহলে এটাই আমরা বলেছিলাম কি, এটাই আমরা হচ্ছে পরিসীমা, বাউন্ডারিগুলো যোগ করবো। তাহলে এখানে কয়টা বাহু? এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে এখানে পরিসীমার সূত্র কী হবে? পরিসীমার সূত্র হবে 4 ইন্টু বাহু, তাই তো? 4 ইন্টু বাহু। তাহলে এখানে পরিসীমা কত বলছে? 148। তাহলে 148 ইকুয়ালস টু 4 ইন্টু বাহু। তাহলে আমাদের বাহু বের হয়ে পড়বে। তাহলে বাহু কত হবে? বাহু হবে তোমার 4 দিয়ে যদি কাটো, 3 4 12, 4 7 28, 37। তার মানে এক একটা বাহু কত? 37 সেমি। ঠিক আছে, তাহলে রম্বস এক একটি বাহু 37 সেমি। এবার তোমাকে কর্ণ বের করতে বলছে। তাহলে কর্ণ কি বলছে? কর্ণ বলেছে 24 সেমি। তাহলে আমরা কর্ণ কি বলছে? কর্ণ বলেছে তোমার 24 সেমি। তাহলে এখান থেকে আমরা D1 D2 পড়েছিলাম, যারা বেসিক ক্লাস দেখেছো তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে কর্ণ এখানে কি বলেছে? কর্ণ বলেছে এখানে 24 সেমি। আর বাহু আমরা কত বের করলাম? বাহু হচ্ছে 37 সেমি। এবার আমাকে দেখো, এবার আমাকে বাহু তো বের হয়ে গেল, এবার তোমাকে বলছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? D1 D2/2। এবার তোমাকে সেখান থেকে কর্ণ কি বলে দিয়েছে? তোমাকে সেখান থেকে শুধুমাত্র কর্ণ এখান থেকে বলে দিয়েছে,
কর্ণ বলেছে তোমার হচ্ছে কত, কর্ণ বলেছে তোমার 24 সেন্টিমিটার। এবার আমাকে এখান থেকে বের করতে হবে, বের করার পরে তারপরে আমাকে D1 D2 বাই 2 বের করতে হবে, D1 D2 বাই আমি 2 বের করব, ঠিক আছে। তাহলে এটা তোমরা কি করতে পারো, এটার তোমরা একটা নাম দিতে পারো, এই জায়গাটা ও দিতে পারো, এই জায়গাটা ABCD দিতে পারো, ABCD এইভাবে দিতে পারো। এবার তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা বের করেছিলাম যে এইটা যদি তোমার কি হয়, এটা যদি তোমার D1/2 হয়, ঠিক আছে। এইটা যদি তোমার যে পুরোটা যদি D1 হয় তাহলে এটা কি হবে, এটা D1/2 হবে। এই পুরোটা যদি আবার D2 হয় তাহলে এটা কি হবে, এটা D2/2 হবে, এটা D2/2 হবে। আমরা এইভাবে ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে। সেই মেথডটাই এবার আমরা কাজে লাগাবো, ঠিক আছে। সেই মেথডটাই আমরা কাজে লাগাবো যে সেটা কিভাবে বের করে। দেখো এখান থেকে কীভাবে বের করা যায়, এখান থেকে বের করা যায় AB², তারপর কি লেখা যায়, তারপর লেখা যায় হচ্ছে A² তারপর কি লেখা যায় হচ্ছে OB², তাই তো। তাই এভাবে লেখা যায়। এবার AB² কত, বাহুটা হচ্ছে কত 37 সেন্টিমিটার, তাহলে বাহুটা হচ্ছে 37-এর স্কোয়ার করলাম। তারপর এখানে A² কী করলাম, A² কী করবো 12² প্লাস OB², এটা তোমাকে বের করতে হবে যে OB² কত হবে। তাহলে এখান থেকে 37-এর স্কোয়ার কত হবে 1369, 12² কত হবে 144 প্লাস এখান থেকে আমাকে OB² আমাকে বের করতে হবে। তাহলে OB² কত হবে, এখানে দেখো 1369 থেকে 144 বাদ দিলে কত হবে 1225 হবে। তাহলে এখান থেকে OB কত হবে, OB হবে হচ্ছে 35। তাহলে OB তোমার কত হয়ে গেল, OB তোমার হয়ে গেল 35, তাই তো। OB তোমার 35 হয়ে গেল। তাহলে এবার যদি তোমার ওবিটা যদি বের হয়ে যায়, তাহলে কি আমাকে তাহলে কি বাকিটাও আমি পেয়ে যাব। তাহলে ওবি যদি বের হয়, তাহলে হাফ যদি বের হয় তাহলে কি পুরোটা আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে এসি কত হবে, এসি হবে 2 ইন্টু ওবি। তাহলে এসি কত হবে, এসি হবে 2 ইন্টু ওবি। তাহলে এখান থেকে কত হবে 2 ইন্টু 35, তার মানে কত হবে 70 সেন্টিমিটার। তাহলে 70 সেন্টিমিটার আমার এখানে হয়ে গেল। এবার তোমাকে হাফ D1/D2, তাহলে হাফ এখানে বের করবো। D1 কত হবে, D1 হচ্ছে 24, আমার কর্ণ বের হচ্ছে D1 24, আরেকটা কত হলো, আরেকটা হলো 70, আরেকটা হলো 70। 2 দিয়ে যদি কাটো 12 বার, 12 দিয়ে সাথে 70 গুণ করলে কত হবে 840। তাহলে 840 তোমার রাইট অ্যান্সার, অপশন 3 তোমার রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। সরল সুদের অঙ্ক করো এটা। কি বলছে দেখো, একটি রাশির 5 বছরের সরল সুদ হয় তার মূলধনের, আচ্ছা এটা কী হতে হবে 2/5 গুণ, ঠিক আছে। এটা কত হবে 2/5 গুণ, তাহলে সরল সুদের হার কত হবে। তাহলে দেখো তোমার কি বলছে, একটি রাশির 5 বছরের সরল সুদ তার মূলধনের 2/5 গুণ। তাহলে সরল সুদ আমরা কি জানি, এখানে SI = কি জানি আমরা, PRT/100, তাই তো, PRT/100 তাই জানি আমরা। তাহলে এখানে SI কি বলেছে, SI বলেছে তার মূলধনের আবার 2/5 গুণ, তাহলে মূলধনের P এর 2/5 গুণ। এখান থেকে P বসাবো, এখান থেকে R বসাবো, T এর মান বলে দিয়েছে 5 বছর, তাহলে 5 বসাবো, এখান থেকে 100। তাহলে এখানে কত হবে দেখো, P কাটা যাবে, 5 দিয়ে যদি কাটো 20 বার, 5 দিয়ে যদি কাটো 4 বার, আবার 4 দুগুণে কত হবে 8, তাহলে আর কত হবে 4 দুগুণে 8, কোনাকুনি গুণ করলে তাহলে R = 8, তার মানে কী হবে 8%। তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে 8%, 8% তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ট্রেনের অঙ্ক। একটি ট্রেন 110 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড। ট্রেনের গতিবেগ কত ছিল। তাহলে দেখো এখানে কী করবো, একটা হচ্ছে 110 মিটার দীর্ঘ, আরেকটা হচ্ছে 205 মিটার দীর্ঘ। তাহলে একটাতে নিয়েছে 13.5, একটাতে নিয়েছে 18.25। তাহলে এদের ডিফারেন্সগুলো বের করলেই হবে। তাহলে 110 থেকে যদি 205 বাদ দাও তাহলে কী হবে 95, আর এখান থেকে যদি এটা বাদ দাও তাহলে কত হবে এখানে 14, 4.25, তাহলে 4.25 প্লাস, তাহলে কত হবে 4.75 ইন্টু কী হবে এটা ইন্টু ভি,
ভি বের করতে হবে, এটা যেহেতু টাইম হলো তাহলে ভি ইকুয়ালস টু কী হবে 95, দশমিকের জন্য 2টা শূন্য হবে, নিচে কত হবে 475, 475 যদি কাটো 2 বার 0, তাহলে ভি এর মান কত হচ্ছে, ভি এর মান হচ্ছে 20, তাই তো। তাহলে এখান থেকে কী বলেছে ট্রেনের গতিবেগ কত, তাহলে এটা তোমার হলো কি মিটার পার সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড, তাহলে তোমাকে বলছে কিমি পার ঘন্টা, তাহলে কিমি পার ঘন্টা করলে কত হবে 20 গুণন 18/5, তাই তো 18/5 করলে কী হয় কিলোমিটার পার আওয়ার হয়। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্ষেত্রে উল্টোর 5 দিয়ে যদি কাটো 4 বার, তাহলে 4×18 কত হবে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার, অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে 72 কিলোমিটার পার আওয়ার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে 40টি সংখ্যার গড় 71 যদি 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয় তবে গড় কত বাড়বে। দেখো 40টি সংখ্যার গড় বলে দিয়েছে 71, 100 সংখ্যাটি তার মানে এদের মধ্যে 100 একটা সংখ্যা আছে, সেটা প্রতিস্থাপিত হয়েছে কত 140 দ্বারা, তাহলে বলেছে যে তবে কত গড় বাড়বে। দেখো টোটাল সংখ্যা কটা আছে, টোটাল সংখ্যা আছে 40টা, এবার 100 থেকে কত হয়েছে 140, তার মানে কত বেড়েছে +40, সংখ্যাও কত আছে 40, তাহলে 40টির মধ্যে যদি আরও এক্সট্রা 40 বাড়াও তাহলে 40টার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেলে কত থাকবে 1 পড়ে থাকবে, তার মানে কি এদের গড় কত বাড়বে 1 বাড়বে, তাহলে অপশন 4 1 তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এইসব প্রশ্ন তোমাকে খাতায় করলে হবে না, মনে মনে করতে হবে, সিম্পল। এখানে 40টি সংখ্যা বলেছে, এখানে বলেছে 100টি সংখ্যা 140, তার মানে 40টি বেশি মানে কি 40-এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, 40-এর মধ্যে ডিস্ট্রিবিউট হলে কী পড়ে থাকবে একই পড়ে থাকবে, তাহলে কি গড় 1 বাড়বে, তাহলে 71 ছিল কত হবে গড় 72 হবে 1 বেড়ে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয় তাহলে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা সেই সংখ্যার 50% মানে কি x/2 হবে 1/2, তাহলে ডাইরেক্ট লিখলাম x/2 প্লাস কি বলেছে সেই সংখ্যার 20% মানে কি 1/4, তার মানে কি এক্সের যেহেতু সংখ্যাটি এক্স তাহলে x/4 হবে, এদের গড় তাহলে গড় কত হবে যে তিনটা সংখ্যা 3 হবে, কত বলেছে 280 এখানে হবে, তাহলে এদের লসাগু করলে কত হবে এই তিনটাকে এই পাশে গুণ করে দেবো, তাহলে লসাগু হবে 4, কত হবে এটা 4 যাবে তাহলে 4x প্লাস কত হবে এটা 2x প্লাস কত হবে x, এই তিনটে এই পাশে গেলে কত হবে 280 গুণন 3 হয়ে যাবে, তাহলে 4 2 6 7 7x, তাহলে 7x ইকুয়ালস টু 7x/4 হচ্ছে, তো ভুল হচ্ছে সরি, তাহলে 7x কত হচ্ছে 7x/4 হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 280 গুণন 3, 7 দিয়ে যদি কাটো কত বার 40 বার, তাহলে x কত হবে 40 গুণন 3 120, 120 গুণন 4 480, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা x ধরেছিলাম, x কত হবে 480, তাহলে অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার 480। তারপর এটা মিশ্রণের অঙ্ক। কি বলছে 240 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, তা থেকে 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হলো এবং এটা 7 না এটা 9 হবে, ঠিক আছে এটা 9 হবে, 9 লিটার মিশ্রণ দুধ যোগ করা হয়, বর্তমানে দুধ ও জলের চূড়ান্ত অনুপাত কত। কারণ এখানে দেখো ইংলিশে বলেছে, এবার ইংলিশে বললে এটা তো 7 হতে পারে না, তাহলে এটা 9ই হবে, ঠিক আছে, যার মানে এটাকে পিডিএফ বানানোর সময় এটা কম্পিউটার একটু হয়ে যায়। আচ্ছা 240 মিটার মিশ্রণের দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2, তাহলে মিল্ক আছে কত, ওয়াটার আছে কত, 3:2 মানে 5 দিয়ে যদি 240 কাটো 48 ইন্টু তাহলে 3 হবে, 3 করলে কত হবে 144
আর 48 দুগুণে কত হবে 96, তাহলে 144 আছে জল মিল্ক বা দুধ এবং 96 লিটার আছে জল বা ওয়াটার। এবার কি হচ্ছে 40 লিটার মিশ্রণ বের করে নেয়, বের করে নিলেও কি এই 3:2 অনুপাতে বের হবে। এটা মনে রাখবে যে এটা যে অনুপাতে থাকবে ঠিক সেই অনুপাতে যদি যোগও করা হয় সেই অনুপাতে যোগ হবে, এবং যদি বেরও করা হয় তাহলে সেই অনুপাতেই সেম অনুপাতে বের হবে। তাহলে 3:2 মানে কি তো 5, তাহলে 5 আটা কত হবে 40, তাহলে 40 8 বার, তাহলে 3 আটা কত হবে 24, আর এটা কত হবে 8 দুগুণে 16, তাহলে কত 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 থাকবে, এবার কত থাকবে এখানে 144 24 বাদ দিলে 120, 96 থেকে 16 বাদ দিলে 80। এবার কি বলেছে আবার 9 লিটার দুধ যোগ করে, 9 লিটার দুধ যোগ করে তাহলে কত হবে 129, তাহলে 129/80। তাই কী করতে বলেছে বর্তমানে দুধ ও জলের চূড়ান্ত অনুপাত কত 129/8:80। এটা কত অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাড়াতাড়ি কমেন্ট করো, এবং যারা যারা ক্লাসটি দেখছো ক্লাসটিকে লাইক করো নি এখনই, ক্লাসটিকে লাইক করে দাও। তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদের মোটিভেশন। বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত 2 বছরের জন্য 10% সুদের হারে 12,600 টাকার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন। তাহলে দেখো 2 বছরের জন্য 10%, তাহলে 2 বছরের 10% সুদ হলে তাহলে কত হবে টোটাল 21% যাবে। তাহলে 12,600 টাকার আমি কি 21% বের করব, 21% বের করব, 0 0 কাটবো, আর কি 21%, তাহলে 21% প্রথমে 2 বার দেবো, 6 দুগুণে 12, 2 2 দুগুণে 4 আর 5, 2 অক্ষে 2 0, আর কত হবে 126। তাহলে যোগ করো কত হবে 6 2 2 4 5 আর 6 2, 26 হচ্ছে 40, 26 হচ্ছে 40, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার, 26 হচ্ছে 40 টাকা। তারপরে সরল সুদের অঙ্ক। বার্ষিক 3.5% সরল সুদের হারে 450 টাকায় 47.25 টাকা সুদ পেতে কত সময় লাগবে। তাহলে 3.5% সরল সুদের হার 450 টাকায়, তাহলে 3.5% কত টাকায় 450 টাকায়। তো কী বের করতে হবে সময়, মানে টি বের করতে হবে। নিচে কত হবে 100, তোমার সুদ কত দেওয়া আছে 47.25, তো এটা সমাধান করো। তাহলে এবার 100 এখানে যদি চলে যায়, আচ্ছা দশমিক তুলে গেলে এখানে একটা শূন্য হবে, তাহলে 1000 সাথে যদি 47.25 বের করো গুণ করো, তাহলে দশমিক উঠে গিয়ে কী হবে 4725, আর একটা 0 হবে। তাহলে টি ইকুয়ালস টু কত হবে 47250 ডিভাইডেড বাই কত হবে 35 ইন্টু কত হবে 450। তাহলে 0 0 কাটবো এখানে, তাই তো। এবার 45 দিয়ে যদি এখানে গুণ করো তাহলে কত হবে 45 ভাগ করো, একবার দিলে 45, তারপর কত হবে 2, আর 2 নামাবো যাবে না, একটা শূন্য নিব আর একটা সংখ্যা নিব, তাহলে 25 হবে, তাহলে 225, 5 বার দিলে 225, 35 যদি কাটো 3 বার, তাহলে টি এর মান কত হচ্ছে 3 বছর। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 3 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ডিস্ট্রিবিউশনের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট। সবগুলো যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো অঙ্কই তোমাদের করানো হচ্ছে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক। এ বি এবং সি এর মধ্যে, ঠিক আছে, সব এক্সাম ওরিয়েন্টেড অঙ্ক করানো হচ্ছে, তাই সবাই খুব ভালো করে করবে। এ বি এবং সি এর মধ্যে তো বলছিলাম 14,136 টাকা এমনভাবে ভাগ করতে হবে যাতে এর অংশের 2 গুণ, বি এর অংশের 3 গুণ এবং সি এর অংশের 5 গুণ সমান হয়। তাহলে সি এর প্রাপ্ত অংশ নির্ণয় করো। তাহলে এর অংশের 2 গুণ তার মানে 2a, বি এর অংশের 3 গুণ তার মানে 3b, তারপর কি বলছে সি এর অংশের 5 গুণ তাহলে 5c। এখান থেকে তোমার যদি লসাগু বের করতে হবে, লসাগু বের করলে কত হবে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 2a/30 করলে কত হবে a/15, 3b/30 করলে কত হবে এখানে b/10 হয়ে যাবে, 5c/30 করলে কত হবে c/6 হয়ে যাবে। তাহলে এখান থেকে 15 10 6, তাই তো। তাহলে এ বি সি 15 10 6 হয়ে গেল। এবারে কি করতে বলছে যে টোটাল দেওয়া আছে কত 14,136 টাকা, 14,136 টাকা টোটাল দেওয়া আছে। তাহলে কি বলছে সি এর প্রাপ্ত অংশ নির্ণয় করো। প্রাপ্ত অংশ নির্ণয় করতে গেলে সি এর প্রাপ্ত অংশ কত 6 হবে। তাহলে এখানে রেশিও কত, রেশিও কীভাবে আসবে 15:10:6 সেইভাবে আসবে, তাই তো। তাহলে এখানে কী হবে সি এর প্রাপ্ত অংশ, তাহলে সি এর প্রাপ্ত অংশ এখানে কত হবে, আচ্ছা সি এর প্রাপ্ত অংশ এখানে হবে 6, টোটাল কত হচ্ছে 15 10 25 6 31, তাহলে 14,136, তাহলে 14,136, তাহলে কত হবে এটা ইন্টু 6 হবে, ডিভাইডেড বাই কত হবে ডিভাইডেড বাই 31, তাহলে 31 দিয়ে এখানে ডিভাইডেড করবো, 31 দিয়ে যদি কাটো এখানে তাহলে কত হবে
4 বার দিলে 4 অক্ষে 4, 3 4 12, আচ্ছা 4 বার দিলে 124, 17, 141 থেকে 17 বাদ 124 বার দিলে 17, 173, 173 5 বার যাবে, 5 বার গেলে 155, তাহলে 18, 186 6 বার যাবে। এটা গুণ করবো, 6 36 6, আচ্ছা লাস্টের কোনটা 6 আছে, সবগুলো 6 আছে। আচ্ছা 456 সাথে 6 গুণ করলে 456, এটা তো হবেই না, তার মানে এটাই হবে শুধুমাত্র। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার, 2736 টাকা। এটাকে বলে ইউনিট ডিজিট মেথড। তারপরটা সিম্পলিফিকেশনের অঙ্ক করো। কি বলেছে 2500 88%, তাহলে 2500 88%, তাহলে এখানে 0 0 কাটা যাবে, পার্সেন্টের জন্য 0 0 কাটা যাবে, তাহলে কত হবে, শুধুমাত্র 88 হবে। ইন্টু কী হবে, ইন্টু 13/100। কী বলছে এবং, তার মানে যোগ হবে 2000-এর 50%, 2000-এর 50% মানে কি 1000, মনে করছি 2000-এর 50% মানে কি 1000, কারণ যত তুমি পেন কম ইউজ করো তত তোমার টাইম কম লাগবে। ঠিক আছে, এইভাবে স্মার্টলি তোমায় করতে হবে। 2000-এর 50% মানে 1000, তার আবার 50%, 1000-এর 15% মানে কত হবে, 150, এদের যোগফল। তাহলে এবার কী বলছে, এবার 25 গুণন, তাহলে 4 দিয়ে যদি কাটি এখানে কত হবে 22 বার, 4 দিয়ে যদি কাটি এখানে কত হবে 25 বার, 25 কাটো, 22-এর সাথে 13 গুণ করলে 220 আর 66, 286 প্লাস কত হবে 150, কত হবে 6, 8 5 13 3, আর 1 2 আর 1 3 আর 1 4, 436। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার, 436। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আজকে একটু সুদের অঙ্ক বেশি আছে, কোনো ব্যাপার না। 2000 টাকার একটি মূলধন সরল সুদের একটি নির্দিষ্ট হারে 12 মাসের মধ্যে 2400 টাকা হয়ে যায়, বার্ষিক সুদের হার নির্ণয় করুন। তাহলে তোমরা বলো এইসব অঙ্কে কি পেন ইউজ করা যাবে? এইসব অঙ্কে পেন ইউজ করা যাবে না, ডাইরেক্ট মুখে মুখে করতে হবে। 2000 টাকা আসল ছিল, 2400 টাকা সুদে আসলে হয়েছে 12 মাসের মধ্যে, ঠিক আছে, সুদে আসলে। তাহলে কত পার্সেন্ট হয়েছে, মানে কি আসল হচ্ছে 2000 আর এক্সট্রা সুদ কত 400, তাহলে 2000 টাকার কত পার্সেন্ট 400 হয়, 20%। তাহলে ডাইরেক্ট অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার, ডাইরেক্ট আমরা মার্ক করবো, অপশন 2 টিক করবো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো সমাধান করতে বলছে এবার। তাহলে 144/12 কত হবে 12, প্লাস কত হবে 43 গুণন 3 কত হবে 129, প্লাস কত হবে 45, মাইনাস কত হবে এখানে 20 গুণন 3, কারণ আমরা কি জানি বডমাস হিসাবে আমরা মাল্টিপ্লাইটা আগে করি, তাহলে কত হবে 60 হবে। তাহলে 100, এটা কত হবে 141, প্লাস কত হবে 45 মাইনাস 60, তাহলে এখান থেকে কত হবে দেখো 45 মাইনাস 15, তাহলে 141 থেকে মাইনাস 15 গেলে কত হবে 129, তাহলে 129 তোমাদের রাইট অ্যান্সার। সরি 126 হচ্ছে, সরি 126 হচ্ছে, 126, কারণ 15, হ্যাঁ 126, সরি 126, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 126। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আজকের এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে, আজকের এটাই লাস্ট অঙ্ক। তো যারা যারা ক্লাসটিকে এখনও লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। কি বলছে, দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 এবং তাদের উচ্চতার অনুপাত 5:2 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে চোঙের ব্যাসার্ধ কি বলেছে 2:1, তাহলে ঠিক আছে, তাহলে চোঙের ব্যাসার্ধ একটা কি ধরে নেই, একটা ধরতে পারি আমরা 2x, আর একটা কি ধরতে পারি x। এবার কি বলছে তাদের উচ্চতা, তাহলে এটা তো আমরা কি ধরে নিলাম, এটা ব্যাসার্ধ, উচ্চতা আমরা কি ধরতে পারি, এটা ধরো, আচ্ছা এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে একটা ধরে নাও 2r, একটা ধরে নাও r, ঠিক আছে, যেহেতু r দিয়ে রেডিয়াস দিয়ে বোঝায়, আর উচ্চতা ধরতে পারো, এটা কত ধরতে পারো, এটা ধরতে পারো 5h, এটা ধরতে পারো 2h, ঠিক আছে। এবার বলছে তাদের আয়তনের অনুপাত কত, তাহলে আয়তন আমরা কি জানি, v = কি হয় 4πr², তাই তো, সরি আয়তন হয় তোমার πr²h, ঠিক আছে, আয়তন হয় তোমার πr²h, সরি এটা গোলকের বলবে না, তাহলে তাদের আয়তন অনুপাত তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কত হবে πr² জায়গায় এটা কত হবে, r² জায়গায় এটা 2r² হবে, তার মানে কত হবে 2r² করলে তাহলে 4r² ইন্টু কত হবে এখানে 5h, আরেকটা কী করতে বলছে,
আরেকটা জায়গায় কী বসাবো 2h বসাবো, তাহলে এখান থেকে আর বসাবো আর 2h বসাবো, তাহলে আরেক জায়গায় এখানে পায়ের জায়গায় এখানে কী হবে, পায়ের জায়গায় পাই হবে। সুতরাং তারপরে এখানে কী হবে, এখানে আর স্কোয়ারের জায়গায় কি আর স্কোয়ার বসাবো, তাহলে আর স্কোয়ার হয়ে গেলো, ইন্টু বসাবো 2h, তাহলে ইন্টু 2h, তাহলে পাই কাটা যাবে, তারপরে আর স্কোয়ার কাটা যাবে, আর এখানে কত কাটা যাবে, এখানে 5h আছে, এখানে 2h আছে, 2 দিয়ে যদি এখানে কাটি তাহলে 2 হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10h ইস্টু কত হচ্ছে 10h ইস্টু h হচ্ছে, তাহলে h কাটা গেলে 10:1, তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 10:1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই ছিল, নেক্সট আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকের মতো এখানেই, থ্যাংক ইউ, নেক্সট আর পরবর্তী ক্লাসে দেখা হবে।